নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি এই চ্যানেলে গত 21শে মে একটি এপিসোড করেছিলাম। সেখানে বলি যে শেখ হাসিনা আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আজ যে আলোচনা চতুর্দিকে চলছে, তার শুরুটা তৈরি হয়েছিল আমার সেই খবর দিয়ে। আমার খবরের উৎস শেখ হাসিনা ছিলেন স্বয়ং। দিল্লির পান্ডারা রোডে তার বাসভবনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতে অবস্থিত তার দলের কয়েকজন প্রাক্তন নেতা মন্ত্রীকে। দীর্ঘ বৈঠক হয়, নেতারা সেখানে একত্রে মধ্যাহ্নভোজ সারেন। সেদিন নেত্রী তার দলীয় সহকর্মীদের স্পষ্টভাবে বলেছিলেন তিনি নভেম্বর নাগাদ অবশ্যই দেশে ফিরছেন। সেই মিটিংয়ে উপস্থিত হাসিনা মন্ত্রিসভার এক প্রাক্তন মন্ত্রী, আমার বিশেষ পরিচিত, আমাকে নিজে জানান সেই বৈঠকের কথা। আমাকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা শারীরিক ও মানসিক সব দিকেই পুরোপুরি সুস্থ, একদমই বিষাদগ্রস্ত নন। তাকে দেখে মনে হচ্ছিল বড় কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি তৈরি। তার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেদিন সবাই দেখেছিলেন, তার কারণটি আমি জেনেছিলাম। কিন্তু আমার সেদিনের এপিসোডে সেই কারণের কথা আমি বলিনি, কেননা পুরো ব্যাপারটা তখনও নিশ্চিত হয়নি, আলোচনা চলছিল। আজ এই এপিসোডে বলবো সে কথা, কারণ আলোচনা সমাপ্ত, সিদ্ধান্ত গৃহীত। এখন সিদ্ধান্ত কিভাবে সেটাকে বাস্তবায়িত করা হবে সেই ব্যাপারটা চলছে এখন। সুতরাং এখন বললে কোনো অসুবিধে নেই। আমার দেওয়া সেই সংবাদের পর এনডিটিভি সংবাদ মাধ্যম হাসিনার সঙ্গে কথা বলে একই খবর দিয়েছেন, 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। এবং তারপর রয়টার্সকেও এই একই কথা তিনি বলেছেন। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলে দিয়েছেন যে এই ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। আজ হাসিনার ফেরা নিয়ে কেউ সংশয় প্রকাশ করছেন না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হাসিনার সমর্থক যারা, তারা তো বিশ্বাস করে একটা উত্তেজনার মধ্যে রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে হাসিনা ফিরছে। এমন খবরও আসছে যে হাসিনার ফেরা আটকাতে নিজেদের মতো করে সবাই চেষ্টা শুরু করে দিয়েছে। চেষ্টা করছে বটে, কিন্তু হালে পানি পাচ্ছে না। কেন হালে পানি পাচ্ছে না কেউ, কারণটা আমি জেনেছিলাম সেই 21শে মে তারিখে, যখন আমি আগের এপিসোডটা করি। সেখানে আমি এটা বলিনি এই জন্যেই যে আলোচনা তখন চলছিল, সিদ্ধান্ত পাকা হয়নি। কোন আলোচনা, কোন সিদ্ধান্ত? আলোচনা ভারত ও আমেরিকার মধ্যে। বিষয় শেখ হাসিনার দেশে ফেরা। আমেরিকার সঙ্গে শেখ হাসিনা সরাসরি কথা তখনও বলেননি, কথা হচ্ছিল ভারত আর আমেরিকার মধ্যে। আর যখন যা কথা হচ্ছিল তা নেত্রীকে জানিয়ে দিচ্ছিলেন এবং নেত্রীর বক্তব্য জেনে নিচ্ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগেই বলেছি, বিষয় শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, দেশে কোথায় ও কিভাবে থাকবেন তিনি, এবং আইনি লড়াই কিভাবে করবেন তিনি, সেই ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে এখন। এখন কেবল অপেক্ষা ঝাঁপিয়ে পড়ার। আর এই খবর রয়টার্স থেকে এনডিটিভি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে আছে এখন। তবে আজকের আলোচনা কেবল ফিরে আসা নিয়ে নয়, আজকের আলোচনার বিষয় এর নেপথ্যে থাকা অদৃশ্য সুতোটি নিয়ে। কেন হঠাৎ ভারত এবং আমেরিকা, যাদের অবস্থান বেশ কিছু ব্যাপারে ভিন্ন মেরুতে থাকে এবং বাংলাদেশ নিয়েও ভিন্ন মেরুতে চলে গিয়েছিল, তারা হাসিনার ব্যাপারে কোন অলিখিত সমঝোতায় পৌঁছেছে? আর সেই সমঝোতার আড়ালে কি বাংলাদেশের সংবিধান ও বিচার ব্যবস্থাকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে? আজ আমরা এই বিষয়ে গভীরে যাব। প্রথমে বলি, শেখ হাসিনাকে নিয়ে সত্যি ভারত আমেরিকার মধ্যে কোনো সমঝোতা বার্তা হয়েছে কি না, হয়ে থাকলে কাদের মধ্যে হয়েছে সেই আলোচনা। আমেরিকার পক্ষে ছিলেন ভারতে নিযুক্ত আমেরিকার হাই কমিশনার সার্জিও গর এবং তার একটা টিম। যিনি এই সার্জিও গর আবার রাষ্ট্রদূত ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার স্পেশাল এনভয়। তার আগে যে পদে ছিলেন সেই বিখ্যাত বা কুখ্যাত, যেটাই বলুন না, ডোনাল্ড লু, যিনি
শেখ হাসিনার পতনের পেছনে ছিলেন অন্যতম প্রধান কারিগর। সার্জিও গোরের আরেকটা বড় পরিচয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ। সার্জিও গোর ভারতে আসার পর থেকে দফায় দফায় ভারতের এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত বৈঠক করে দু দেশের সমস্যার গভীরে গেছেন, সমস্যা দূর করার পথগুলো নিয়ে আলোচনা করেছেন। আমেরিকার পলিসি মেকারদের সঙ্গে সার্জিও গোর কথা বলেছেন, ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর খুঁজে নিয়েছেন এবং অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। তারপর গ্রিন সিগন্যাল গেছে শেখ হাসিনার কাছে। কূটনৈতিক সূত্র থেকে যে খবর পেয়েছি, একটা পর্যায়ে আমেরিকার সঙ্গে আলোচনা এগোতেই পারছিল না একটা বিশেষ কারণে। আমেরিকা বলেছিল ইউনূসের সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি হাসিনাকে মেনে নিতে হবে। ইউনূসের সঙ্গে আমেরিকার যে গোপন চুক্তি হয়েছিল, হাসিনা গো ধরেছিলেন, মানবেন না, বলেছিলেন পুরো চুক্তির কপি তাকে দিতে হবে, নইলে তিনি কোনো সমঝোতায় আসবেন না, তাই বিদেশে থাকতে হয়, আর যাই হয় হোক। কিন্তু তখন তাকে ভারতের পক্ষ থেকে বোঝানো হয় আপাতত গোপন চুক্তি নিয়ে কোনো রকম কথা কেউ দেবে না, দিতে পারবে না, ওটা তোলা থাক ভবিষ্যতের জন্য, দরকার হলে তখন এই চুক্তি নিয়ে আবার আলোচনা হতে পারে। আর চুক্তি যে একেবারে অজর অমর অক্ষয় হয়ে থাকে এমন তো নয়। আর ট্রাম্প চলে যাওয়ার সময় তো আবার 4 বছরে ওদের ইলেকশন, তার 2 বছর প্রায় হয়ে গেছে। সুতরাং ট্রাম্পের চলে যাওয়ার সময় এসে যাচ্ছে, এরপর আলোচনা এগিয়ে যায়। এবং বাংলাদেশের বর্তমান সরকারের চীন ঘেঁষা নীতি থেকে বাংলাদেশকে দূরে রাখা, মৌলবাদী ও সন্ত্রাসবাদী শক্তিকে দমন করা ও আঞ্চলিক ভূ রাজনীতির ভারসাম্য রক্ষা করতে আমেরিকা এবং ভারত, দুই শক্তিশালী দেশ, শেখ হাসিনাকে আবার রাজনীতির টেবিলে দেখতে চায় এবং সেই দেখতে চাওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছে দুই দেশ। ঠিক হয়েছে হাসিনাকে দেশে ফেরানো, তাকে সুরক্ষা দেয়া, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসন দেয়া, শেখ হাসিনার আইনি চ্যালেঞ্জ যাতে সুবিচার পায়, তার জন্য আমেরিকা ও ভারত যৌথভাবে তাদের দিক থেকে প্রয়োজনীয় কূটনৈতিক চাপ দেবে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে। একটু ভেঙে বলতে হয়, শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থার ব্লু প্রিন্ট ভারত ও আমেরিকা আলোচনা করে ঠিক করবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার থাকার জায়গা কোথায় হবে সেটাও আলোচনায় এসেছে। ঢাকায় নামার পর তাকে কি বন্দি করে জেলখানা বা ক্যান্টনমেন্টের মধ্যে জেলখানা তৈরি করে রেখে দেওয়ার কোনোটাই নিরাপদ মনে করছে না কেউ। কারণ জেল হত্যার এত রেকর্ড আছে বাংলাদেশে, তাতে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। একই অবস্থা ক্যান্টনমেন্টেও। বাংলাদেশ সেনার মধ্যে বিভিন্ন আদর্শগত গোষ্ঠী আছে, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। এরপর শেখ মুজিব, জিয়াউর রহমান দুজনে খুন হয়েছেন সেনা অফিসারদের হাতে। সুতরাং ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপদ নন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে কথা চলছে জেলখানা বা ক্যান্টনমেন্ট নয়, শেখ হাসিনাকে গৃহবন্দী রাখার। কিন্তু গণভবন তো এখন বাসের অযোগ্য, তাহলে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে। আর সেখানে পাহারায় থাকবে বিশেষ বাহিনী। সে বাহিনীর কম্পোজিশন কিভাবে হবে, কারা সেটা তৈরি করবে, সেটা দেখবে বাংলাদেশ সেনা ও ভারতের কর্তৃপক্ষ যৌথ আলোচনার মাধ্যমে, যার মধ্যে শেখ হাসিনার প্রতিনিধিও থাকবেন, এমন কথা শোনা যাচ্ছে। এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু আইনি বিষয়টা এসবের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। লন্ডনের ডাউটি স্ট্রিট পুরো ব্যাপারটা দেখছে বলে জানতে পেরেছি। দেশে পৌঁছবার পর সময় নষ্ট না করে আদালতে মামলা করবেন শেখ হাসিনা। প্রথমত, তার উপর যে মৃত্যুদণ্ড দিয়েছে আইসিটি, সুপ্রিম কোর্টে তার পুনর্বিচারের আপিল দাখিল হবে। আইসিটির বিচার যে আদৌ ধোপে টিকবে না, সেটা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের প্রায় সবার মত। প্রথমত, ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল কেন, এই মত দিচ্ছেন তারা, কারণ হচ্ছে প্রথমত ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল 71-এর যুদ্ধবন্দীদের বিচারের জন্য, কিন্তু যেভাবে তার টার্মস অফ রেফারেন্স বদল করে
24-এর অভ্যুত্থানকে যুক্ত করা হয়েছে, সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ম কানুনের সম্পূর্ণ বিরোধী। দ্বিতীয়ত, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে ব্যবহার করে যে সাজাটি দেয়া হয়েছে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেটা এভিডেন্স হিসেবে গ্রাহ্য হতে পারে না। এই বিষয়ে ওই রিপোর্টেই স্পষ্ট নিষেধ করা আছে। আর ফলে মৃত্যুদণ্ড তাদের বাতিল হতে বাধ্য। একই ব্যাপার অন্যান্য মামলার ক্ষেত্রেও। এবার ইউনূস আমলের মতো বিচার করা যাবে না, কারণ এই বিচারে বিশ্বের নজর থাকবে, বিশেষত আমেরিকা, পশ্চিমা শক্তি এবং ভারত তো আছেই, তাদের নজর থাকবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নতুন আইনি যুদ্ধ। তিনি কি কি চ্যালেঞ্জ জানাতে পারেন? প্রথমত, পদত্যাগের বিতর্ক নিয়ে তিনি আদালতে দাবি করবেন যে তিনি কখনো লিখিত পদত্যাগপত্র দেননি, যেটা প্রেসিডেন্ট নিজে স্বীকার করে নিয়েছেন, রাষ্ট্রপতি। সংবিধানের 57 ক ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে লিখিত পদত্যাগপত্র না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয় না। এছাড়া তিনি 2024-এর নির্বাচন এবং তার পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়াকে সংবিধান বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করবেন। তিনি মামলা করবেন 24-এর নির্বাচনে গঠিত সংসদ পুনরায় যাতে গঠন করা হয় তার জন্যে। তিনি এবছর ফেব্রুয়ারির নির্বাচনকে অসাংবিধানিক বলে সেটাকে ভেঙে দেয়া, সেই নির্বাচনকে অবৈধ বলার দাবিও করবেন। এছাড়া যে পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার জালিয়াতির মাধ্যমে গঠিত হয়েছে, সেটাকে তিনি রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণার দাবিতে মামলা করতে পারেন। কারণ সুপ্রিম কোর্টে রেফারেন্স বলে যে ব্যাপারটা বলা হয়েছে, সেটার মধ্যেই জালিয়াতি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা উঠেছিল। তিনি অভ্যুত্থানের বৈধতা বনাম সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এই বিষয়ে মামলায় হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তার তত্ত্ব, ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করে বৈধতা দিয়েছে, শেখ হাসিনা সেই ভিত্তিকেই চ্যালেঞ্জ করতে চান। কারণ জনগণের আকাঙ্ক্ষা, সেটার প্রমাণ কিভাবে পাওয়া গেল? দেশের 18 কোটি জনতার মধ্যে 2-1 লক্ষ মানুষ যদি আন্দোলন করে একটা সরকারকে, নির্বাচিত সরকারকে যদি ভেঙে দেয়, তাহলে সেটাকে জনগণের আকাঙ্ক্ষা বলা যায় না। এটা ষড়যন্ত্র এবং অভ্যুত্থানের ষড়যন্ত্র। প্রশ্ন হলো, হাইকোর্ট যে জনগণের আকাঙ্ক্ষার কথা বলছে, আইনি পরিভাষায় কি এর কোনো ভিত্তি আছে? সংবিধানের প্রস্তাবনায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা থাকলেও এটা কোনো নির্দিষ্ট আইনি ধারা নয়, এটা একটি আইনের ধূসর এলাকা। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। 5 আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, প্রধান বিচারপতির অবস্থান, রাষ্ট্রপতির রেফারেন্স প্রক্রিয়া, যদি অভিযোগ সত্যি হয় যে কোনো বেঞ্চে যথাযথ প্রক্রিয়া মেনে কোনো শুনানি হয়নি, কারণ ওই সময় সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি ছিলেন ক্যান্টনমেন্টে ছিলেন, এবং তার সেখানে ক্যান্টনমেন্টে কেন কোথাও এই ধরনের কোনো, সেখানে সেদিন কোনো বেঞ্চ বসেনি। সুপ্রিম কোর্টের সেই, তাই যদি হয়, প্রমাণ হয়, তাহলে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের রেফারেন্স জানি যে চিঠি দিয়েছিল, সেই চিঠিরও কোনো কপি পাওয়া যাচ্ছে না। সুতরাং পুরো ব্যাপারটা একটা জালিয়াতি। এটা আইনি দিক থেকে একটু নরম করে বললে, আইনি দিক থেকে এটাকে প্রসিডিউরাল ল্যাপস বা প্রক্রিয়াগত ত্রুটিও যদি বলা হয়, যদি জালিয়াতি নাও বলা হয়, তাহলেও পুরো অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়বে। যদি কোনো আদালত এই জালিয়াতির অভিযোগ আমলে নেয়, অর্থাৎ বলে এটা জালিয়াতি হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হবে, প্রশাসনিক সংকটও সেই সঙ্গে। এখন প্রশ্ন, যদি শেখ হাসিনা সত্যি আদালতে গিয়ে এই সমস্ত দাবিগুলো তোলেন, তবে রাষ্ট্র বা সমাজ কি করবে? যদি আদালত তার দাবি মেনে নিয়ে সংসদ ফিরিয়ে আনার রায় দেয়, 2024-এর সংসদ, তবে তা কি দেশ জুড়ে চরম বিশৃঙ্খলার জন্ম দেবে না? নাকি একটি নতুন নির্বাচনের পথ প্রশস্ত হবে? অন্যদিকে আদালত যদি প্রথাগত আইনের দোহাই দিয়ে তার আবেদন খারিজ করে দেয়, তবে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীরাও, তারাও দেশে রাজনৈতিকভাবে একটা গোলমালের সৃষ্টি হতেই পারে। এখানেই এসে পড়ে আন্তর্জাতিক সমীকরণের প্রশ্ন। ভারত ও আমেরিকার প্রভাব শুধু হাসিনার নিরাপত্তার গ্যারান্টিতে সীমাবদ্ধ নয়, তারা দেশে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, দেশে যাতে একটা আইনি শাসন ব্যবস্থা থাকে, সেটাও তাদের দেখার কথা। সুতরাং
প্রস্তাব দেয়া হচ্ছে নাকি তারেক রহমানকে ইতিমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে যে এসব আইনি বিতর্কে দেশ এক চরম অরাজকতার মধ্যে পড়তে পারে, সেটা যাতে না হয় তার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর একটা কুলিং পিরিয়ড, শান্ত পিরিয়ড, শান্তি দিয়ে আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে ভোটের ব্যবস্থা হবে। শেখ হাসিনার কাছেও এই প্রস্তাব দেয়া হয়েছে, তারেক রহমানের কাছেও গেছে এই প্রস্তাব। যদি দুজনেই রাজি হয়ে যান তাহলে বছর খানেকের মধ্যে নতুন করে নির্বাচন হবে বাংলাদেশে, এবং তখন দেখা যাবে পরিস্থিতি কোথায় যায়, কে ক্ষমতায় আসে। উপসংহারে এটাই বলা যায়, শেখ হাসিনার ফেরা, দেশে ফেরা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নিয়ে এক বিরাট পরীক্ষার সময়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই সাংবাদিক চ্যালেঞ্জ কি আদৌ টিকবে, নাকি ইতিহাসের চাকা অন্য কোনো দিকে ঘুরবে? কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন। কেন আসবেন, কিভাবে আসবেন, এটা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। যারা তাকে খুব ভয় পান তারা নানা রকম সান্ত্বনার বাণী খুঁজে বেড়াচ্ছেন যে এই কারণে তিনি আসবেন না। আর যারা মনে করছেন তিনি আসবেন, তাদের ৯৯% আওয়ামী লীগের লোকজন তারা মনে করছেন যে যেহেতু তাদের নেত্রী বলেছেন তিনি আসবেন, এটা ইমান এবং ইয়াকিনের বিষয়। আওয়ামী লীগ যারা করে বা বিএনপি যারা করে, এটা এক ধরনের ধর্ম, রাজনৈতিক ধর্ম, দ্য পলিটিক্যাল রিলিজিয়ন। তো এই পলিটিক্যাল রিলিজিয়ন একটা হলো স্পিরিচুয়াল রিলিজিয়ন, যেমন আমরা আধ্যাত্মিকতার যে ধর্ম, সেই ধর্ম পালন করি। ধর্ম কিন্তু বিভিন্ন, মানব ধর্ম, পশুদের একটা ধর্ম আছে, প্রকৃতির একটা ধর্ম আছে, নদীর একটা ধর্ম আছে। তো সেই যে রিলিজিয়ন বা রিলিজিয়াস, সেই রিলিজিয়াসের হাজারো রকম শাখা প্রশাখা রয়েছে। যেমন একটা পোকার ধর্ম আছে, একটি যাকে বলা হয় ফসলের মাঠের ধর্ম আছে, টিয়া পাখির ধর্ম আছে। এমনি যারা রাজনীতি করেন, সেই রাজনীতির একটা ধর্ম আছে। এবং সব ধর্মের প্রথম এবং প্রধান যে মানে যাকে বলা হয় পরিচয়, ধর্মের পরিচয়, সেটা হলো বিশ্বাস, ইমান, যেটাকে আমরা বলি ইমান। যারা ইসলাম বিশ্বাস করেন, যারা হিন্দু বিশ্বাস করেন, অন্য ধর্ম বিশ্বাস করেন, তারা ধর্মের যে বিষয়গুলো আছেন তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, আস্থা স্থাপন করেন, এবং ওটার মধ্যেই তার সকল কল্যাণ যাকে বলা হয় নিহিত থাকে। এবং সেই কল্যাণ প্রাপ্তির জন্য সে হাজারো রকম যাকে বলা হয় জুলুম, অত্যাচার, নির্যাতন সে ভোগ করে, কিন্তু ধর্ম ত্যাগ করে না, ইমান ত্যাগ করে না। এখন যেটাকে আমরা স্পিরিচুয়াল ধর্ম বলি, সেখানে যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটার 1%, 0.01%ও প্র্যাকটিক্যাল নয়। তো প্র্যাকটিক্যাল নয়, আপনি মারা যাবেন, হুর পাবেন, জান্নাতে যাবেন, এর কোনোটাই আপনি দেখেননি, শোনেননি, শুধু বিশ্বাস করেছেন, বোঝার চেষ্টা করেন যে এর কোনো বস্তুগত 1% নেই। আপনি নবীকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, ফেরেশতাকে বিশ্বাস করেন, মৃত্যুর পর আপনার বিচার হবে, হাসর নাসর বিশ্বাস করেন। এই ব্যাপারটা, বিশ্বাসটা এতটা পাকাপোক্ত, আপনাকে যদি বলা হয় কোটি ভাগের 1 ভাগের একটা সাধারণ সিঙ্গেল বৈজ্ঞানিক প্রমাণ দেন, আপনি দিতে পারবেন না। তো যেখানে কোনো বস্তুগত বাস্তবতা নেই, তো সেখানে ধর্ম মানে স্পিরিচুয়াল ধর্ম, সেটার বিশ্বাসটা এতটা টনটনে যে আপনি বিশ্বাসীদের কাছে গিয়ে যদি তার বিশ্বাস সম্পর্কে একটু শব্দ করেন, আপনার কল্লাটা কেটে ফেলবে সঙ্গে সঙ্গে। তো সেই দিক থেকে অন্যান্য যে ধর্মগুলো আছে, বাস্তব ধর্ম, মানব ধর্ম, এই ধর্মের অনেকগুলোর যাকে বলা বাস্তব মূল্য রয়েছে, বাস্তবের অস্তিত্ব রয়েছে, বস্তুগত যেটাকে বলা হয় সাবস্ট্যান্স রয়েছে। আর এগুলোর মধ্যে রাজনীতির ধর্ম, যে পলিটিক্যাল ধর্ম, এটা একেবারে টাটকা। এখানে আপনি এই ধর্মে বিশ্বাস করলে মন্ত্রী হবেন, এই ধর্মে বিশ্বাস করে সোনা পাবেন, গহনা পাবেন, নারী পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, এবং দুনিয়াতে ক্যাশ, নো কাইন্ড। এই যে দেখুন, 17 বছর সেটা ধর্ম পালন করেছে। ধর্ম পালন করার পরে সে সঙ্গে সঙ্গে এখন হুর বলেন, পরী বলেন, মদ বলেন, নারী বলেন, জুয়া বলেন, যা কিছু বলেন, সব কিছু সে পাচ্ছে। এই কারণে হয় কি যে পলিটিক্যাল রিলিজিয়নের জন্য মানুষ বেশি স্যাক্রিফাইস করে, ইভেন বেটার দ্যান রিলিজিয়াস, মানে যাকে বলা হয় স্পিরিচুয়াল রিলিজিয়ান। তার চাইতে মানুষ পলিটিক্সের জন্য তার যে বিশ্বাসটা থেকে অনেক অনেক বেশি, এবং সেই বিশ্বাস থেকেই আওয়ামী বিশ্বাসীরা বা আওয়ামী ধর্মের যারা মানুষ আছেন তারা মনে করেন শেখ হাসিনা
যা বলেছেন সত্য বলেছেন, তিনি আসবেন এবং বলেছেন যেহেতু তিনি আসবেন, এর বাইরে কোনো বাংলা কথা নাই, ইংরেজি কথা নাই, দাড়ি কামা কোনো কিছু নেই। এর বাইরে যারা শেখ হাসিনার কাউন্টার, তাদের একটা ধর্ম আছে। যেমন যদি ইসলাম ধর্ম চিন্তা করেন না, তাহলে তো পৌত্তলিক থাকে না, পৌত্তলিকতা কোনো ধর্ম থাকে না। আবার আপনি যদি সুন্নি ধর্মকে পালন করেন তাহলে শিয়া থাকে না, শিয়া ধর্ম পালন করলে সুন্নি থাকে না। তদ্রূপ যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে বিএনপির ধর্মটা থাকে না। আপনি পরধর্ম সহিষ্ণু হতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পরধর্মের প্রতি পীড়িত আপনার থাকা চলবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন, তারা তার আগমন নিয়ে যেভাবে চিন্তা করছে, তার প্রতিপক্ষ যারা আছে তারা ততোধিক নেতিবাচক চিন্তা করছে। তো এরকম ৭টি কারণ আমি খুব সংক্ষেপে বলে মূল বিষয়টি যেটা আলোচনা করবো সেটা হলো শেখ হাসিনা যে আসবে, আসার যে বস্তুগত, এটা কোনো বিলিভ নয় বা ইমানে কোনো বিষয় নয়। মানে এটা কি আসলে সম্ভব কিনা বা ইতিহাসে এরকম ঘটনা কয়বার ঘটেছে, এরকম কিছু কাহিনী বাস্তবভাবে বলবো। এই যে ধরুন এখন প্রথমে বলিনি শেখ হাসিনা আসবে না এরকম ৭টা কারণ। একেবারে হালকা পাতলা কারণ, সে মরে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে তার মারাত্মক ব্যামো হতে পারে, অসুখ-বিসুখ হতে পারে। এরপরে ডিসেম্বরের মধ্যে ভারত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তাকে সেখানে গৃহবন্দী করা হতে পারে। এরপরে বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশের বর্তমান সরকার যে আছে তাদের সেই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে অনেকে বলতেছে ৩য় পক্ষ আসবে। আমেরিকা এখানে অন্য কাউকে ক্ষমতায় বসাতে পারে। এ তো সারেন্ডার হয়ে গেল। মিলিটারি শাসন আসবে বলে অনেকে কথাবার্তা বলছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে শেখ হাসিনা আসবে না। আচ্ছা, যদি সবকিছু স্বাভাবিক থাকে, অর্থাৎ এখন যেভাবে চলছে এভাবে চললে, তাহলে ধরুন শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার যে ঘোষণা দিয়েছেন এটা আগামী মাসে হতে পারে, মানে আগস্ট মাসে হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে, এবং সবচেয়ে ডেঞ্জারাস টাইম হলো সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসটা আমাদের দেশের সব কিছুর টার্নিং পয়েন্ট। ব্যক্তি, পরিবার, বিয়ে, শাদী, ঘর আপনি মিলিয়ে দেখেন। যারাই জিনিসগুলো দেখছেন, আপনি সেপ্টেম্বরের মাসের বাংলা করেন, বাংলা করে আপনার জীবনটা দেখেন, আপনার গ্রামের জীবন দেখেন, শহরের জীবন দেখেন, রাজনীতি দেখেন, সব কিছু দেখবেন যে একটা টার্নিং পয়েন্ট এই সময়টাতে আপনার হয়েছে সেপ্টেম্বর মাসে। আমাদের এই সেপ্টেম্বর মাসটা আপনি দেখেন যে আমি ৩-৪ মাস আগে বলছিলাম যে জুলাই মাসটা খুব খারাপ যাবে। আপনি দেখছেন যে জুলাই মাসে কি শুরু হচ্ছে। এই জুলাই মাসে যে কামড়াকামড়ি শুরু হচ্ছে, এই জুলাই মাসে যে মানুষ একে অপরকে আক্রমণ করছে, একে অপরকে ছোট করছে, যারা জুলাই বিপ্লবী রয়েছে, তারা যে বিপ্লবী না, তারা যে ট্রেটার, তারা যে আওয়ামী লীগের এজেন্ট ছিল, এজেন্ট থেকে বিপ্লবের পক্ষে মানে ভিতরে বসে বসে তারা ছুরি মেরেছে। এখন বিপ্লবীদের আরেকটি পক্ষ একথা প্রকাশ্যে বলছে, এবং এগুলো নিয়ে দেখবেন খুব দ্রুত এই মাসের মধ্যেই অপ্রীতিকর এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তারা বলার চেষ্টা করছে যে জুলাই মাসের ডিজিএফের একটা গ্রুপ ছিল যারা ডিজিএফের গাড়িতে ঘুরে বেড়িয়েছে, ছাত্রলীগের একটা গ্রুপ ছিল যারা ছাত্রলীগের শেল্টার নিয়ে তারা এই জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল, এর মধ্যে শিবিরের একটা গ্রুপ ছিল। এই সব মিলিয়ে এখন সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। কে যে ইমানদার, কে যে বেঈমান, কে যে মুনাফেক, এই বিষয়গুলো আসলে এখন হাতাহাতি করা ছাড়া, একে অপরের মানে পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে এক উদম করে দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই কারো ক্রোধ দমন হচ্ছে না। জুলাই মাস যাওয়ার পর দেখবেন আগস্ট মাস। আগস্ট মাসে অনেকগুলো পেইন। ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ১৭ই আগস্টে সারা বাংলাদেশে বিএনপির জমানাতে যে বোমা হামলা হয়েছিল আদালতগুলোতে, এবং ১৫ই আগস্টের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, এই ৩টি ঘটনা আমাদের সাম্প্রতিক সময়ের ৭৫ থেকে এই পর্যন্ত এটিকে একটি জাতীয় শোকের মাসে পরিণত করেছে। এই ৩টি ঘটনা ছাড়া আরো অনেক অঘটন আগস্ট মাসে বাংলাদেশে ঘটে। এই আগস্ট, জুন ফর্ম হয় জুলাই এবং আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে এই আগস্ট এবং ইসের একটা ফলাফল তৈরি হয়ে যায়। আর নভেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আপনি দেখতে পারেন হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে। এটা আপনি ২৫ সালে দেখেন, ২৪ সালে দেখেন, ইউনুসের ২০২৪ সনের সেপ্টেম্বর দেখেন, অক্টোবর দেখেন, নভেম্বর দেখেন, তারপরে ২৪-এর পরে ২৫-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কি ঘটতে যাচ্ছে। তাহলে এই যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আপনি এর সমূহ সম্ভাবনা ডিসেম্বরে না, সেই ডিসেম্বরকে টার্গেট দিয়ে আপনার যে চিন্তা চেতনা ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু যদি শেখ হাসিনা আসে, তার প্রথম টার্গেট হবে সেপ্টেম্বরের মধ্যে ঢোকার, সে যেভাবে হোক না কেন। দ্বিতীয় টার্গেট হবে নভেম্বরের মধ্যে ঢোকা, সে কোনো অবস্থায়